চ্যানেলের মাধ্যমে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করব, যদি একটা কৃষককে যদি এত দিক দিয়ে মারা হয় তাহলে কখনোই ওই দেশের কৃষক উন্নতি করতে পারবে না। এই টাকার অঙ্কে আমি আর কোনো কথা বলতে চাই না কখনো। উপযুক্ত দাম না পাই আমি কিন্তু মাছ ফেরত নিয়ে পুকুরে ছেড়ে দেবো, আবার খরচ বেশি, মাছ চলে গেছে, আলটিমেটলি লোকসান। হ্যাঁ, তুমি তো খুব ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তুমি তো মানে আমার কথা তো তুমি সবই বলে দিলে, আমি তো এগুলো তোমাকে কিছুই বলিনি। শোল মাছে তো যেমন অন্যান্য মাছের ভিতরে হয়তো মরে গেল, তার ওজন কমে গেল, কিংবা তোমার অন্যান্য অপদ্রব্য থাকলো তার জন্য ওজন কমে গেল, সেখানে কিন্তু শোল মাছ তো 1 কেজি শোল মাছ ওজন করলে ও ঢাকায় গেলেও 1 কেজি। হ্যাঁ, জ্যান্ত শোল মাছ নিয়ে যেতে হবে, ও শোল মাছও লাভ হবে, ও লাভের সাথে সাথে দামও লাভ হবে। আসসালামাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরে আমাদের সকলে পরিচিত আমাদের শোল মাছের অভিভাবক, শোল মাছ চাষের অভিভাবক আমরা যাকে বলি, আমাদের জাকির কাকার কাছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, আজকে আমরা আসছি, আপনি এই পুকুরটায় এবার সিজনের শুরু থেকে মাছ ধরতেছেন, আজকে আপনি একবার হারভেস্ট শেষ করলেন। আমরা এই অপেক্ষাতেই ছিলাম যে কাকার হারভেস্ট কবে শেষ হবে, টোটাল একটা হিসাব নেব কাকার কাছে, কাকার এই পুকুরটায় কতটুকু মাছ পেলেন, এই জন্য আজকে চলে আসলাম। কাকা, আজকে তো মাছ ধরা শেষ। হ্যাঁ, আজকে মাছ ধরা শেষ। কাকা, সর্বমোট কত কিস্তিতে এবার মাছ ধরলেন, কয়বারে? আমি প্রায় 1 মাস ধরে হারভেস্টিং করলাম। এবার অল্প অল্প করে মাছ ধরছি, প্রতিদিন জাল দিয়ে ধরছি। আমাদের এবার এখানে সেচার অবস্থা ছিল না, তার কারণ আমাদের এই কয়েকদিন আগেই জলাবদ্ধতা শেষ হলো আমাদের। এই জন্য এই পানি যদি তুলে দিতাম তাহলে মানুষের ঘরে যেত পানি, এই জন্য সেচতে পারিনি। জাল দিয়ে মাছ ধরছি, প্রায় 1 মাস ব্যাপী হারভেস্টিং করছি। কাকা, আমরা জানি যে আপনি আগে মাছ ধরতেন 1 বার বা 2 বারে, আর এবার ধরছেন প্রায় 1 মাস ব্যাপী। যদিও এটা আপনি বিপদে পড়ে করছেন, কিন্তু আসলে এর থেকে অভিজ্ঞতা পাইছেন কিনা? হ্যাঁ, অভিজ্ঞতা পাইছি। এখানে হারভেস্টিং কস্ট কিছু বেশি হয়েছে। যেখানে হারভেস্টিং কস্ট হতো হয়তো 3000 টাকা, সেখানে হারভেস্টিং কস্ট হয়ে গেছে আমার 56,000 টাকা। প্রতিদিন 2000 টাকা করে খরচ হয়েছে আমার। 28-29 দিন যাবৎ মাছ ধরলাম। তো হারভেস্টিং কস্ট বেশি হলেও অন্যান্যবার যখন মাছ ধরি, সেচে 2-3 দিনে মাছ ধরি, তখন প্রচুর মাছ মারা যায়। আর শোল মাছ মারা গেলে শোল মাছের দাম অর্ধেক হয়ে যায়। আর জাল দিয়ে মাছ ধরার কারণে আমার হয়েছে কি, আমার একটা মাছও মরেনি, এবং মাছের চাহিদা ছিল খুব ভালো, এবং অল্প অল্প করে মাছ নিয়ে গেছি, যার জন্য মাছের চাহিদা ছিল ভালো, দামও পাইছি ভালো। এই আর দর্শক বন্ধুরা, আমাদের অঞ্চলে একটা প্রচলিত কথা আছে, মানুষ শুনে শেখে, দেখে শেখে, আর একটা ঠেকে শেখে। কাকা এবার যে অভিজ্ঞতাটা হয়েছে, কাকা এটা কোনো ব্রেনের থেকে হয় নাই, কাকা ঠেকে গেছিলো, পানি সেচতে পারে নাই, যার কারণে কাকা এবার বাধ্য হয়ে জাল দিয়ে মাছ ধরছে। কিন্তু এটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কেমন অভিজ্ঞতা হয়েছে এটা আপনাদেরও এই জিনিসটা মাথায় রাখবেন। যখন আমরা কৃষকরা যে কোনো একটা পণ্য, যে পণ্যই হোক না কেন, এই পণ্যটা আমরা যখন বাজারে তুলি, তখন যদি পণ্যটা বেশি হয়ে যায়, ধরেন আপনি আপনার ক্ষেতের একটা সবজি আপনি যদি একদিনে 1 ট্রাক একটা বাজারে নিয়ে ওঠেন, ওই বাজারওয়ালা সুযোগ পেয়ে বসে, তখন কিন্তু সে দামটা কমায় দেয়। যেমন কাকা ওনার মাছটা আগে দেখা গেল একদিনে আপনার প্রায় 1200-1500-2000 কেজি মাছ একদিনে বাজারে নিয়ে উঠছে, তখন কিন্তু আড়তদারও একটা সুযোগ পেয়ে গেছে যে জাকির সাহেব আজকে আসছে মাছ নিয়ে, ওনার তার কোনো বেচার জায়গা নেই, উপায় নেই, কিছু মাছ মারা গেছে, তখন ওরা সিন্ডিকেট করেই কাকা একটা দাম কমায় দিত। কিন্তু কাকা যখন এবার আপনার কিছু দেখা যায় প্রতিদিন 100 কেজি, 150 কেজি, 50 কেজি, 60 কেজি করে মাছ নিছে, কাকা কিন্তু এখন উনার ওই আড়তদাররা আরও উনার কাছে আইসে বলছে, কাকা আমারে মাছ দেন, সবাই কিন্তু এই মাছটা নিয়ে কাড়াকাড়ি করছে। যার কারণে যদি আপনারা কোনো জিনিস আপনাদের বাজারজাত করতে হয়, একবারেই অনেক পরিমাণে আপনারা বাজারজাত করবেন না, সম্ভব যদি হয় কিছু পরিমাণে, আপনার একটা পুকুরে মাছ আপনি 5 দিনে ধরেন। কাকা এই যুক্তি তো ঠিক আছে মোটামুটি মনে হয়। হ্যাঁ, তুমি তো খুব ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তুমি তো মানে আমার কথা তো তুমি সবই বলে দিলে, আমি তো এগুলো তোমাকে কিছুই বলিনি। বা মাশাআল্লাহ, তো তুমি তো ভালো। আগের দিন এক কৃষক বলতেছে, ভাই তোমার ওই কথা থেকেই আমি বলি, সেটা হচ্ছে যে আমি যেমন এবার কি করতাম, ওই 40-45 কেজি করে মাছ নিয়ে গেছি, এবং কেউ সিন্ডিকেট করতে পারেনি, কারণ ওরা আমার মাছগুলো ছিল তাজা,
শোনো আমার মাছে আমি এরকম করেই বলছি, আমার মাছে যদি আমি যদি উপযুক্ত দাম না পাই আমি কিন্তু মাছ ফেরত নিই, ফেরত নিয়ে পুকুরে ছেড়ে দেবো, আবার ছেড়ে দেবো, সমস্যা নেই। আমি ঠিক এইভাবে প্রত্যেক দিন, এবং ওরাও ওদের সিন্ডিকেটে আমি যে ভেঙে দিতাম প্রথমেই। আলহামদুলিল্লাহ। এই জন্য যেমন প্রথম 2 দিন আমি একটু বিপদে পড়ছিলাম, আমার মাছের দাম দিয়েছে 600 টাকা কেজি, এবং আমি তখন বললাম কি আমি আমার এই ভাইপো ছিল আমার সাথে, হ্যাঁ ওরা একটু দেখাই দাও, ভাইপোটাকে দেখাই দাও একটু, ওই ভাইপো ছিল আমার সাথে, ও বললো যে না চাচা আমরা মাছ বাছাই করে অন্যভাবে বেচবো, মাছ যদি বিক্রি না হয় আমরা আবার এনে পুকুরে ছেড়ে দেবো। আমার তো পুকুর শেষেনি, পানি আছে পুকুরে। এবার তারপরের দিন যে ও নিজে বাঁচলো, বেছে মাছের শোনো মাছের ওই দামে আমরা মাছ বেচবো না, মাছের যে দাম না হয় আমরা কিন্তু মাছ নিয়ে যাবো। তো তা নিয়ে যাবো, তা নিয়ে যাও। তখন ও একদিন নিয়ে ফেরত নিয়েই চলে আসছে, সত্যি হ্যাঁ সত্যি ফেরত নিয়েই চলে আসছে। তারপরের দিন থেকে ওরা আর ওদের ওই সিন্ডিকেটটাই ভেঙে গেছে আর কি। হ্যাঁ ওই মাছের দামটা ভালো পাইছি। তুমি খুব ভালো কথা বলছো। দর্শক বন্ধুরা, এখানে একটা শিক্ষণীয় বিষয় যে কৃষক যদি তার পণ্যের ন্যায্য দাম ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই তার বুদ্ধি করে চলতে হবে এবং তার নিজের প্রতি আস্থা থাকতে হবে, তার পণ্যের প্রতি আস্থা থাকতে হবে। কিছুদিন আগে আমার এক ভাই বলতেছে, ভাই আমি আমার বাজারে 1 পিকআপ কুমড়ো নিয়ে গেছি, তার ঘেরে চাষ করা কুমড়ো। প্রথম দিন তারা বলছে যে পাইকারি 20 টাকা, ওখানে যাওয়ার পরে বলছে 15 টাকা, একবেলা যাওয়ার পরে বলছে 10 টাকা, লাস্টে এসে বলছে 5 টাকা। তো এরকম যদি আমি তারা বললাম, ভাই আপনি এইভাবে 1 পিকআপ মাল একবারে না নিয়ে আপনি একটা ভ্যান ভরে মাল নিয়ে যাবেন, প্রথম দিন আপনি 500 কেজি ছিঁড়লেন, একটা ভ্যান ভরে নিয়ে যাবেন। যখন আপনার মালটা কম হবে তখন আপনার সাথে কেউ এই সিন্ডিকেটটা করতে পারবে না, যখন আপনার মাল বেশি দেখবে তখন কিন্তু আপনার পাইকারলা হোক যে হোক এই সিন্ডিকেটটা করবে। কাকা পরের কথায় আসি, আমাদের এই পুকুরটার আয়তন কত কাকা? জলাধারটার আয়তন 6 শতাংশ, আর উপর টুপর ধরে হয়তো 10 শতাংশ, 7 শতাংশ জলাধার, পাটকাট ধরে হয়তো 10 শতাংশ ধরেন আপনার একটা এই পুকুরটা টোটাল আয়তন হলো আপনার 10 শতাংশ। এইখানে কাকা কত পিস ব্রুড মাছ দেওয়া হয়েছিল? 1 জোড়া। 1 জোড়া কতদিন আগে কাকা? এই তোমার 15 মাস আগে। 15 মাস আগে। এই মাছটা জাত কি ছিল কাকা? জাত আমাদের দেশি জাত, আমাদের এই দেশি জাতটাই। দেশি জাত। আমরা যে মাছটা বাজারে তুমি যেটা খাও আমি যেটা খাই সেইটাই, মানে আমাদের সচরাচর আমাদের বিল খালে বিলে যে শোল মাছটা পাওয়া যায় ঠিক সেই জাতটাই। আপনার এই ব্রুড মাছ দিয়েছেন ঠিক 1 বছর আগে না একটু টাইম বেশি হয়েছিল? 15 মাস। 15 মাস। তাহলে আপনার আমরা তো জানলাম যে শোল মাছ আপনার হারভেস্ট করার সময় 15 মাস। এখন কাকা আমি আজকে আপনার যে ইটা দিলাম, 1 জোড়া মাছ দিলাম, ওরা তো আপনার আজকেই বাচ্চা দিবে না। তাহলে ওই বাচ্চার বয়স 1 বছর না ব্রুড মাছ ছাড়ার পর থেকে 1 বছর? না, বাচ্চার বয়স 1 বছর। মানে আপনি আজকে ব্রুড মাছ দিলেন, ওটা বাচ্চা দিল, তারপর থেকে ওইটা আপনি 1 বছর পরে হারভেস্টিং করতে পারবেন। তাহলে আমাদের এই পুকুরটার আয়তন মোট 10 শতাংশ। এখান থেকে আপনার সর্বমোট আজকে পর্যন্ত কত কেজি কাকা মাছ পাওয়া গেছে? 12.5 কেজি। 1250 কেজি। কাকা আমরা যদি একটু মানে মানে কত করে কাকা কেজি বিক্রি করলেন? এটা বিভিন্ন সাইজের দাম বিভিন্ন রকম হয়। এভারেজ যেগুলো বড় সেগুলো 840, 800 থেকে 840, যেগুলো মাঝারি সেগুলো ওই রকম কত 750 থেকে 700, হ্যাঁ যেগুলো ছোট সেগুলো 650 থেকে 500 এইরকম। এভারেজ দামটা কি 600 টাকা ধরা যায়? এভারেজ মোটামুটি ধরা যায়। তার আমার তোমার আপনি বললেন 800 বিক্রি করছেন, 500, 600, 700, তাহলে আমি এভারেজ একটু কমাই ধরি, আপনার 600 করেই ধরি। তাহলেও যদি আমরা হিসাব করি যে আপনার 1200 কেজি মাছের দাম প্রায় আপনার 7,20,000 টাকার মতো। অলমোস্ট এরকমই। আপনি বারে বারে বলতেছেন যে বাবা হিসাব দিয়ে না, হিসাব দিলে অনেকে পাগল হয়ে করে, পরে সেটা হয়তো অনেকে শুট করতে পারে না। সেটাই, এই টাকার অঙ্কে আমি আর কোনো কথা বলতে চাই না কখনো, বুঝছো? যে টাকার অঙ্কে কোনো কথা বলতে চাই না। মানুষ ছোট ছোট ছেলেপুলে যারা কিছু একটা করতে চাচ্ছে, কিছু একটা করবো, অনেক ছেলেপুলে এখন আছে লেখাপড়া শিখে আমরা নিজেই উদ্যোক্তা হব, তার মাথা খারাপ হয়ে যায়। যে এই জন্য টাকার অঙ্ক টঙ্ক বলা, কারণ এই যেমন ধরো যে আমি 7 লাখ টাকা, তুমি দেখতে পাচ্ছ আমি 7 লাখ টাকার মাছ বিক্রি করছি, কিন্তু আমার খরচ তো অনেক বেশি হয়ে গেছে এবছর। কাকা এইখানে খরচ বেশি, খরচ আর ধরলে আমার লস হয়ে গেছে আলটিমেটলি, কারণ আমার অর্ধেক মাছ চলে গেছে। জি জি জি, অর্ধেক মাছ। আচ্ছা কাকা, আমরা দেখতে পাচ্ছি আপনি সুন্দর করে নেট দিছেন, তারপরেও আপনার মাছটা বেরোলো কিভাবে? এবছরের পানি তো এইখানে ছিল। জি জি জি, এই 2 পাশে পানি, 2 পাশে পানি, মাঝখানে তুমি যদি লোহাও দাও শোল মাছ রাখতে পারবা না তুমি। মানে
হাফ সমান প্রায় পানি ছিল। ও নেটের উপরে নেটের এইসব জায়গায় তো পানি ছিল। আর একটা শোল মাছ যখন এই দুই পাশে পানি থাকে তখন ওরা 7 হাত পর্যন্ত লাভ দেয়। মানে এটা আমাদের এটা মাথায় রাখতে হবে যে আপনার যে পুকুরটা সাধারণত কখনো তলায় না, আমরা এই পুকুর নির্বাচন করি, এইরকম পুকুর নির্বাচন করতে। কাকা আমাদের তো ধরেন প্রথম আপনার মাছলাম এক জোড়া, ওটা তো আপনার খরচ খুবই কম, কিন্তু এরপরে খরচটা কিসে কাকা? খরচটা ওদের খাওয়ার খরচ শুধু। এখানে কোনো রকম আমি এক ফোঁটা চুনও দেই না আমার পুকুরে কখনো, অন্য কোনো খরচ না, শুধু খাবার খরচ। কিন্তু এবছর খাবার খরচ খুব বেশি পড়ে গেছে আমার। যে মাছ ওরা, আমি তো ওদের মাছই খাওয়াই, ওরা মানে প্রকৃতিতে ওরা যেভাবে থাকে আমি ওদের অভ্যাসের উপরে কোনো রকম অনাচার করিনি, অত্যাচার করিনি। ওরা যেভাবে থাকে আমি তো ওদেরকে সেভাবেই লালন পালন করার চেষ্টা করছি। আমি শুধু মাছই খাওয়াই। তো এবছর মাছের দাম ছিল খুব বেশি, যে মাছটা আমি 15-20 টাকা কেজি কিনি, এবছর সে মাছটা আমি 100 টাকা পর্যন্ত কেজি কিনেছি। 100 টাকা? 100 টাকা কেজি কিনে মাছকে খাওয়াইছি, যার জন্য আমার খরচ হয়ে গেছে বেশি, আবার মাছ চলে গেছে প্রায় অর্ধেক, যার জন্য আলটিমেটলি আমার লস হয়েছে। আপনার অনুমান, একটা অনুমান কি আছে যে এত টাকার খাবার আপনি খাওয়াইছেন এই মাছকে? তা প্রায় ওইরকম হিসাব আছে। অনুমান কত টাকা? একটা অনুমান 5 লাখ টাকার মতো খাবার খরচ। দর্শক বন্ধুরা, 5-6 লাখ টাকার মতো গেছে। আমরা আসলে যারা হিসাব করি যে শোল মাছে অনেক হিসাব করি যে এক গ্রাম মাছ ছাড়লেই তো ওই আমার চাষাবাদ হয়ে গেল। আমার এখানে আলটিমেটলি লস হয়েছে এবার অনেক। আসলে কিন্তু এরকম না, আপনার এই চাষটা শুরু করায় যে অনেক বেশি মাছ হয়েছে, সবকিছু হয়েছে ঠিকই আছে, কিন্তু আলটিমেটলি আমার লস হয়ে গেছে। এই মাছ তো অর্ধেক মাছ বার হয়ে গেছে। এই চাষটা আপনার অত্যন্ত লাভবান, লাভজনক একটা চাষ, কিন্তু আপনার যারা মনে করেন যে পুঁজি লাগে না, আসলে এই কথাটাও মিথ্যা। অবশ্যই পুঁজি লাগে, কিন্তু প্রথম পর্যায়ে পুঁজি লাগে খুব কম। আপনার এক গ্রাম মাছের দাম সর্বোচ্চ মনে করেন 1500 টাকা বা 2000 টাকাই হলো। এরপরের থেকে যখন এই মাছটা বাচ্চা দিবে, তখন আপনার ডে বাই ডে তাদের খাবার দেওয়া লাগবে। ওই খাবার কষ্টটা কিন্তু অনেক। যেমন কাকার আপনার যদি 5 লাখ টাকাও খরচ হয়ে থাকে, তাহলে কিন্তু এক বছরে অ্যাভারেজ প্রতি মাসে কাকা 40,000 টাকা তার খরচ হয়েছে। খাবার খরচ শুধু এটা, আরো অন্যান্য খরচ তো আছে। এই যে যেমন ধরো চারিদিক দিয়ে নেট দেওয়া না, তারপরে যখন ওই পানি হলো তখন চারিদিক দিয়ে দেখো ওই বস্তা দেয়া আছে, নিচে থেকে লিক না করে। হ্যাঁ, বাড়ির বস্তা দেয়া আছে। হ্যাঁ, এখানে ওই বাদে খরচ, মানে এবছর খরচ বেশি, মাছ চলে গেছে, আলটিমেটলি লোকসান। তাহলে আর কি এখন আমরা তো যদি আমাদের এই মাছটা না বেরোতো, তাহলে তো আমরা আশা করা 10 লাখ টাকার উপরে মাছ বিক্রি করতে পারতাম। কমপক্ষে 15 লাখ টাকার মাছ বিক্রি করতে আমাদের খরচ তাহলে 5 লাখ টাকা, তাহলে এভারেজ 8-10 লাখ টাকা একটা লাভবানের এটা হিসাব ছিল আর কি। যেন আপনার এই মাছটা তো বেরোয়, তো প্রতি বছর বেরোয় না, এটা মানে আপনার জীবনের ফার্স্ট টাইম মনে হয়। ফার্স্ট টাইম, হ্যাঁ। এবছর আর এই আবহাওয়ার অবস্থা খুব খারাপ ছিল, এবছরই মানে খুব বেশি বের হয়, তাই এরকম না, এরকম মানে কম এবার তো আপনার সারা দেশেই আপনার বন্যার অবস্থা খুব খারাপ ছিল, সারা দেশে সব মিলে। এর বাজার ব্যবস্থাপনা কেমন, মানে আপনি বাজারের দামটা কেমন পাচ্ছেন, মানে কোন বাজারে নিচ্ছেন বা চাহিদা কেমন, বা কোন টাইমে আমার দর্শকরা আপনার বাজারজাত করার জন্য মাছ রেডি করবে? শীতের সময় শোল মাছের চাহিদাটা একটু বেশি থাকে। হ্যাঁ, শীতের নতুন সবজি ওঠে, যখন নতুন সবজির সাথে শোল মাছের প্রিপারেশন বাঙালির খুব প্রিয়। যেমন নতুন আলু, নতুন টমেটো, নতুন লাউ, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তারপরে শীতের সবজিগুলো আছে, এর সঙ্গে আপনার এই মাছটার এই সময় শোল মাছের যেটা হয়, শোল মাছের টেস্টও এই সময় খুব ভালো হয়। এই সময় মাছের পেটে ডিম থাকে না। হ্যাঁ, এবং শোল মাছের টেস্টটা খুব ভালো হয় এই সময়। বাজারজাত করা ভালো। আর বাজারজাতের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে জ্যান্ত নিয়ে যেতে হবে শোল মাছ। হ্যাঁ, জ্যান্ত শোল মাছ নিয়ে যেতে হবে। ও শোল মাছও লাভ হবে, ও লাভের সাথে সাথে দামও লাভ হবে। আর আপনার মাছ শুয়ে গেলে দামও শুয়ে যাবে। হ্যাঁ, মাছ শুয়ে গেলে দামও শুয়ে যাবে। এজন্য আপনার শীতকালে হারভেস্ট করার জন্য থাকবে, মানসিক প্রস্তুতি থাকবে। আর হলো আপনার মাছটা জ্যান্ত নিয়ে যেতে হবে। আর আপনার কাকা এমনি আপনি আপনার এলাকায় চাহিদা কেমন পাচ্ছেন, আপনার আড়তগুলোতে চাহিদা কেমন পাচ্ছেন? আমার মাছের চাহিদা এবার খুব ভালো ছিল। আমার ব্যাপারীরা, আমি বাজারে যাওয়ার আগে ব্যাপারীরা ফোন দেওয়া শুরু করতো, চাচা আজকে মাছ আসবে তো, চাচা আজকে মাছ আসলে তো। আমরা এর নতুন টেকনিক নিয়েছিলাম যে মাছ জীবিত নিয়ে যেতাম, অল্প অল্প নিয়ে গেছেন, অল্প অল্প নিয়ে যেতাম। আবার যদি দামে যদি কোনো রকম ওরা যদি সিন্ডিকেট করে, আমি মাছ আবার ফেরত নিয়ে এসে পুকুরে ছেড়ে দিব, কারণ পুকুরে তো পানি ভর্তি ছিল। হ্যাঁ, যার জন্য এইসব কারণে আমি মানে এবার খুব সুন্দরভাবে মাছগুলো বিক্রি করতে পারছি। দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় যে সমস্যাটা,
এই যে আমি 1250 কেজি মাছের হিসাব দিলাম না, আমি কিন্তু দাম 1250 কেজির পাইনি। আমার কিন্তু 250 কেজি মাছ এখান থেকে ওই ধল নামে চলে গেছে, বুঝলে? এবারে 45 কেজিতে এক মণ, 45-46 কেজিতে এক মণ। এটা তো আমরা বাংলাদেশে অনেক জায়গায় যাই, এটা তো অনেক জায়গায় এই সিন্ডিকেটটা ভেঙে ফেলছে। আমাদের নিজের এলাকাও ছিল 42 কেজিতে মণ, ওটা আমরা কিন্তু অলরেডি ভেঙে দিছি। আপনারা এটা পাচ্ছেন না? আমাদের এখানে পাচ্ছি না কেন সেটা বাজারই জানে, কিন্তু আমাদের এখানে যেমন শোল মাছে তো যেমন অন্যান্য মাছের ভিতরে হয়তো মরে গেল, তার ওজন কমে গেল, কিংবা তোমার অন্যান্য অপদ্রব্য থাকলো তার জন্য ওজন কমে গেল, সেখানে কিন্তু শোল মাছ তো 1 কেজি শোল মাছ ওজন করলেও ঢাকায় গেলেও 1 কেজি কমবেই না। শোল মাছের ক্ষেত্রেও ওই একই অবস্থা, হ্যাঁ, যে 45-46 কেজিতে মন বিক্রি করছি। যে আমার 1250 কেজি মাছ আমি দাম পাইছি আলটিমেটলি 1000 কেজি মাছ, এই আর কি। এটা একটা মানে এটা বাজার ব্যবস্থার একটা খুব ঋণাত্মক দিক। এটা যারা উদ্যোক্তা তাদের জন্য খুব কষ্টকর জিনিস। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের দেশে এখনও ম্যাক্সিমাম জায়গায় আপনার মুরগি বলেন, আপনার মাছ বলেন, সবজি বলেন 44 কেজিতে মণ, 42 কেজিতে মণ, 46 কেজিতে মণ, আমি সর্বোচ্চ 48 কেজিতে পর্যন্ত মণ দেখছি। যদি এই যে আমাদের যে ধারাবাহিকতা এটা চেঞ্জ না করা, তাহলে আমাদের কৃষকরা কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা এদিকে এই এক দোহাই দিয়ে আপনার 40 কেজির মতো 48 কেজি পর্যন্ত নিচ্ছে, ওদিকে আপনার ঢাকায় এখনও যে মাছটা বা যে তরকারিটা বিক্রি হচ্ছে আপনার 50 টাকা, এটা এখান থেকে লেবার কস্ট বা ক্যারিং কস্ট দেখায় এটা আবার 20 টাকা বা 15 টাকা করে কিনতেছে। এখন যদি একটা কৃষককে যদি এত দিক দিয়ে মারা হয়, তাহলে কখনোই ওই দেশের কৃষক উন্নতি করতে পারবে না। একজন কৃষক সারা বছর যদি এভাবে ঘাম ঝরায়, তার কষ্ট ঝরায়, মূল্যবান অর্থ ব্যয় করে, তারপরে যদি শেষে যায় যদি তার মালটা বেচার সময় যদি এরকমভাবে বারে প্রতারণার শিকার হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কৃষক আস্তে আস্তে বিমুখ হয়ে যাবে, এটা দেশ পিছিয়ে যাবে। আশা করি যে আমাদের উপর মহলের যারা আছেন তারা এই বিষয়ে দৃষ্টি দিবেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কাকার এই যে পুকুরটায় মাছ হারভেস্ট করা হলো, এটার মোটামুটি এটা হিসাব পাওয়া গেল। 10 শতক জায়গা কাকার, এখানে কাকা এক জোড়া বুড় মাছ ছাড়ছিলেন। এখান থেকে আপনার পুরো 1 বছর বা 15 মাস সময় পরে কাকা সম্পূর্ণ হারভেস্ট শেষ করে দেখা গেল কাকা প্রায় 1250 কেজির মতো মাছ এখান থেকে পাইছে। যদি এবার সারা দেশে বন্যা চাপছে, যদি বন্যা কাকার পুকুরটা এইভাবে তলায় দিয়ে মাছ কাকা বলছে অর্ধেকেরও বেশি বের হয়ে গেছে, যদি না বেরোতো তাহলে আশা করা যায় কাকা 2500 কেজির মতো মাছ পেতো। হ্যাঁ, 2.5 টন মাছ অনায়াসে পাওয়া যেত, 2.5 টন মাছ অনায়াসে পেতাম ইনশাল্লাহ। এখন মাছ বেরোনোর পরেও যতটুকু পরিমাণ মাছ কাকা এখানে পেয়েছে, তারও আনুমানিক বাজার মূল্য আমাদের হিসাব মতো কাকা প্রায় 7 লক্ষ টাকা হিসাব করলাম মনে হয়, 7 লক্ষ টাকার মতো। তাতে আপনার কাকার এবছর আয় ব্যয় প্রায় সেম কাকার ধরা খরচ, খাবার খরচ, আয় ব্যয় প্রায় সেম। যদি কাকা না বেরোতো তাহলে এখান থেকে আল্লাহর মতো 8 থেকে 10 লাখ টাকা আয় হতো। দর্শক বন্ধুরা, আমাদের আজকে এই পর্বটি এখানে শেষ করছি। এর পরবর্তী পর্বে আমরা দেখাবো যে শোল মাছের টোটাল চাষাবাদ ব্যবস্থা, পুকুর প্রস্তুতকারক এবং কীভাবে করবেন এবং মাছকে কীভাবে খাওয়াবেন, কী ধরনের মাছ ছাড়বেন, এই বিষয়ে আলোচনা করবো। আশা করি আপনারা প্রতিবেদন দেখা দিন আমাদের চ্যানেলে।